আজ 23শে জুলাই ভারতবর্ষের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই যে বাজেট আজকে পেশ করা হলো, এরপরে অনেক কাটাছেঁড়া হবে। কেউ বলবে ভালো, বিরোধীরা বলবে যে ভালো বাজেট নয়, এই করতে পারতো, ওই করতে পারতো। সরকার পক্ষ বলবে যে না, আমাদের বাজেট এই, আমরা বিশ্বের তৃতীয় অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি। সুতরাং এইসব চলতেই থাকবে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমার আজকে যেটা প্রতিবেদন, সেই প্রতিবেদন আজকের বাজেট নিয়ে। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলার চেষ্টা করে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। বাঙালি ভাবনা ছেড়ে দিয়েছে, ভাবতে বাঙালিকে হবেই। আর ভাবতে না পারলে কিন্তু পরবর্তী প্রজন্ম আমাদের সঠিক রাস্তায় যেতে পারবে না। তাই বাঙালি ভাবতে শিখুন। আজকের প্রসঙ্গ 2024-25 সালের বাজেট। দেখুন, আমরা অতি সাধারণ মানুষ, আমাদের বাজেট সম্বন্ধে সেই রকম ধ্যান ধারণা নেই। যারা শিক্ষিত, যারা বাজারমুখী বলতে শেয়ার বাজারমুখী, মিউচুয়াল ফান্ডমুখী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের কাছে বাজেটের অনেক গুরুত্ব থাকে। আর যারা সরকারি চাকরি করে, ইনকাম ট্যাক্সে কতটা ছাড় পাওয়া গেল, কি পাওয়া গেল না, তার উপরে একটু নজর থাকে। কিন্তু বাকি যে সাধারণ লোকজন, তারা বাজেট নিয়ে কতটা ওয়াকিবহাল? একেবারেই ওয়াকিবহাল না। কারণ তারা চায় যে বাজারটা যেন লাগাম ছাড়া হয়ে না যায়, বর্তমানে যেটা হয়ে আছে, বাজার লাগাম ছাড়া। এছাড়াও কেন্দ্রীয় বাজেটে সঙ্গে আবার পরবর্তীকালে স্টেট বাজেটও হয়, রাজ্য সরকারও বাজেট তৈরি করে। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করি, উনি বলেছিলেন। যাই হোক, বাজেট একটা বৃহত্তর ব্যাপার। সারা ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক প্রক্রিয়া কিভাবে সচল রাখা যায়, কোন খাতে কি বরাদ্দ করা হয়, বা সেই খাতগুলিতে বরাদ্দ অর্থ গত বছরে কিভাবে কি পরিমাণ খরচ হয়েছে, নতুন কিছু স্কিম আনা যেগুলি মানুষের স্বার্থে ব্যবহার করা হয়। এবারকার বাজেটে ইনকাম ট্যাক্সে শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশান ছাড় পেয়েছে। নিউ ট্যাক্স রিজিমে রিটার্ন জমা করেন, তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশান, তাদের ক্ষেত্রে না, ওল্ড ক্ষেত্রেও 50,000 টাকা থেকে 75,000 টাকা করা হয়েছে। নিউ ট্যাক্স রিজিমে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত ছাড়, তারপরে 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত 5% ট্যাক্স দিতে হবে। 7 লক্ষ টাকার উপরের থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 10% ট্যাক্স দিতে হবে, 10%, এবং তারপরে 10 লক্ষ টাকার উপরে হয়ে গেলে 20% ট্যাক্স দিতে হবে। যাই হোক, কাটাছেঁড়া হবে, কী লাভ কী লস হলো। কিন্তু আমরা সাধারণ লোকরা কি পেলাম? টিভির দাম কমিয়ে, আলুর দাম বাড়িয়ে অর্থনীতিকে ব্যালেন্স করা যায় না। মোবাইলের দাম কমে গেল, সোনার দাম কমে গেল, লোহার দাম কমে গেল, আর এদিকে বাজার করতে গিয়ে মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এটা কিন্তু অর্থনীতিকে ভারসাম্য রাখতে পারে না। আমাদেরকে এমন একটা বাজেট তৈরি করা দরকার যে বাজেট জনমুখী বলতে একেবারেই খোল্লা না, কিন্তু মুদ্রাস্ফীতি যাতে না হয় সেটাও দেখতে হবে। অর্থনৈতিক পার ক্যাপিটা, মাথা পিছু ইনকামটা যাতে মানুষের বাড়তে পারে সেটাও দেখা উচিত। আর এছাড়াও এই যে
অসংগঠিত ক্ষেত্র, প্রচুর শ্রমিক কাজ করে, তাদের ইপিএফ নেই, ইএসআই নেই, অ্যাকাউন্ট করে না, কোম্পানিগুলি ওইভাবে চালাচ্ছে, মনিটরিং কোনো সিস্টেম নেই, কী হবে? এইসবের উপরে গভর্নমেন্ট কতটা এমফাসিস দিচ্ছে সেটা দেখা উচিত, দেখা গেল না বাজেটে, সেইটা দেখা গেল না। অসংগঠিত ক্ষেত্রে যারা 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তাদের জন্য একটা স্কিম চালু করা উচিত গভর্নমেন্টের, যদিও 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যায়, কিন্তু সেই স্কিম মানে পেনশানে 40 বছর পর্যন্ত যারা চাকরি করছে তারা অ্যাপ্লাই করতে পারে। আর যারা 50 বছর হয়ে গেছে, 45 বছর হয়ে গেছে, তারা কি তাহলে এই আওতায় না? ভারতবর্ষের লোক না? তারা কি কোনো রকমভাবেই এই অসংগঠিত ক্ষেত্রে কাজ করার জন্য পেনশন পাওয়ার যোগ্যতা রাখে না? গভর্নমেন্টের কোনো হেলদোল নেই। সমাজ কল্যাণমূলক কাজে কি হেলদোল? ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, দেশের উন্নতি হচ্ছে, কিন্তু গরিব খেটে খাওয়া মানুষদের জন্য কোনো স্কিম এই বাজেটে দেখা গেল না। তো এই বাজেটে যখন মানুষ আশা করে, সাধারণ মানুষ, কারণ এখনও পর্যন্ত যে পরিমাণ শিক্ষিতের হার হওয়া উচিত ছিল ভারতবর্ষে সেই পরিমাণ হার শিক্ষিত হয়নি, তাহলে কিভাবে এই বাজেটটাকে তারা অ্যানালাইসিস করবে? বা বাজেট নিয়ে তাদের কি যায় আসে? খায় না মাথায় দেয়? চালের দামটা কমানো দরকার, ফ্রি চাল পাচ্ছি ঠিক আছে, কিন্তু যারা ফ্রি চাল পাচ্ছে না তাদের ক্ষেত্রে তো ঘাম ঝরে যাচ্ছে। আলু, পেঁয়াজ, রসুন, আদা, নিত্য প্রয়োজনীয় জিনিস হাতের বাইরে, লাগাম ছাড়া, কোনো স্কিম নেই, কোনো সরকারের নেই, স্টেট গভর্নমেন্টের নেই, এই টিএমসি সরকারও এটা নিয়ে কিছু করছে না। আলুর দাম আরও বেড়ে যাবে বলে শোনা যাচ্ছে, কারণ আলু নাকি হিমঘর থেকে বের হচ্ছে না। এখন কেন বের হচ্ছে না, না বের করা হচ্ছে না, কৃত্রিমভাবে ক্রাইসিস তৈরি করা হচ্ছে, এসব তো আমরা বলতে পারবো না। সরকারের নজরদারি নেই। ভোটের ঠিক আগে প্রতিটা ওষুধে 15% থেকে 25% দাম বেড়ে গেছে। আমি একটা ওষুধ 270 টাকায় কিনতাম পাতা, সেইটা দেখি এবার কিনতে গিয়ে দেখলাম 297 টাকা 97 পয়সা, মানে 298 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তাহলে এই যে 28টা টাকা দাম বেড়ে গেল একটা ওষুধের, একটা মাসের, মানে একটা মাস না, ওটা 15টা থাকে, 15টার 28 টাকা দাম বেড়ে গেল, মানে প্রায় 2 টাকা করে একটা ওষুধের পিছনে দাম বেড়ে গেল। শুধু আমার ওষুধটা না, এরকম হাজার ওষুধের উপরে একটা দাম বেড়ে গেছে, দাম বাড়িয়ে দিয়েছে। কোথায় যাবে মানুষ? অর্থনৈতিক পর্যালোচনা হয়, রিজার্ভ ব্যাঙ্কে শেখানো বুলি বলা হয়, ওই যে বলে না সিবিআই, ইডি, তোতাপাখি, তার থেকে বড় তোতাপাখি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। প্রকৃত অর্থনৈতিক অবস্থা প্রকাশই করে না, চাপে পড়ে, সরকার পক্ষের চাপে পড়ে এরা প্রকাশই করে না। আর প্রকাশ করে না বলে আমরাও অন্ধকারে থাকি যে হয়তো সেটাই মেনে নিচ্ছি। যদি তাই হতো, যদি প্রকৃত সমীক্ষা হতো আর প্রকৃতই যদি মনিটরিং সিস্টেমগুলি থাকতো, সাধারণ গরিব মানুষগুলো বেঁচে যেত। শুধু কর্পোরেট নিয়ে ভারতবর্ষ নয়, শুধু কর্পোরেট নিয়ে চিন্তা করব আদানি আম্বানি নয়, আমরা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষকে নিয়েও চিন্তা করা উচিত। কোনো সরকার চিন্তা করে না, কোনো সরকার চিন্তা করে না। আজকে কর্ণাটক গভর্নমেন্ট তাদের যে 3000 টাকা করে মহিলাদের একটা স্কিম ছিল, সেই স্কিমটায় এত পরিমাণ টাকা তাদেরকে বিয়ার করতে হচ্ছিল, তার জন্য পারছিল না। 25%, 25% বাস ভাড়া বৃদ্ধি করেছে। রিজন দিয়েছে ওইটা, যে মহিলাদের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটার বোঝটা আমরা নিতে পারছি না। আমাদের এখানে 1000 টাকা, কর্ণাটকে 3000 টাকা। 1000 টাকাতেই কিভাবে চলছে সংসার, সরকারের দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সরকার ধার করছে,
ধার করে তো এই যে ধার করছে, এটা তো বাজেটে এফেক্ট হচ্ছে, বাজেটে এফেক্ট হচ্ছে, মার্কেটে এফেক্ট হচ্ছে। কোনো না কোনো উপায়ে টাকাটা তো তুলতে হবে, টাকা তোলার চেষ্টা হচ্ছে। আমার তো মনে হয় দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধি যেটা হচ্ছে, সেটা তো আমার মনে হয় এই সব কারণের জন্যই হচ্ছে। মনিটরিং সিস্টেম নেই, কোনো মনিটরিং সিস্টেম নেই। কি বাজার, আমি অনেক দিন ধরে বলে আসছি যে মনিটরিং সিস্টেমটাকে স্ট্রং করা দরকার। মাঝখানে মুখ্যমন্ত্রী ঘোষণাও করলেন যে হ্যাঁ, মনিটরিং সিস্টেমটাকে এইবার এই করা হবে, বা সরকারি আউটলেট খোলা হবে, সেখান থেকে দেওয়া হবে, কিন্তু আমরা কিছু দেখতে পাই না। শুধু মুখে ভাষণ দিয়ে আমাদেরকে বোকা বানানো, এছাড়া কোনো সুরাহা আমরা দেখতে পাই না। বাজারে গেলে সাধারণ যারা আজকে ঠান্ডা ঘরে বসে এই বুজেট বানায়, তারা হয়তো বাজারে যায় না, তাদের ওই পেয়াদারা বাজার করে এনে দেয়, হিসাব নেই, লক্ষ লক্ষ টাকা মায়না পায় তারা তো আর দিন গেলে 250 টাকা কঠোর পরিশ্রম করে তাদের হাতে আসে না। তাও আবার 250 টাকার মধ্যে থেকেও ওই ঠিকাদারকে কাটমানি দিতে হবে হয়তো 20 থেকে 25 টাকা। সে কী করবে? তার পক্ষে কি সংসার চালানো সম্ভব? তারও তো ছেলে মেয়ে আছে, তার পরিবার আছে, পড়াশোনা আছে, শিক্ষার দীক্ষার চেষ্টা করছে, সে হচ্ছে না। অর্থনৈতিক দিক থেকে আমরা যতই বলি তৃতীয় অর্থনৈতিক ইয়েতে ভারত পৃথিবীর তৃতীয় অর্থনৈতিক দেশ হিসাবে আমরা পরিগণিত হব, কিন্তু আমাদের এটা কাগজে কলমে। কারণ অর্থনৈতিক দিক থেকে তৃতীয় কলমে আমাদের দেশের যা অবস্থা, অর্থনৈতিক অবস্থা, পার ক্যাপিটা ইনকাম যে জায়গায় নেমে এসছে আজকে, সেটা ভাবতে হবে। কাগজে কলমে আওয়াজ দিয়ে হবে না। প্রধানমন্ত্রী বলছে আমরা অমুক তৃতীয় বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হয়ে যাব। কী লাভ যদি আমার দেশের লোক খেতেই না পারে? একবেলা খায়, একবেলা খায় না, অনাহারে মারা যায় লোক, কী লাভ? তার লাভটা কি? আমার প্রশ্নটা এখানেই। বাজেট বানাচ্ছেন, বানান, সাধারণ লোকের কথা চিন্তা করুন তো, একটা বাজেটে চিন্তা করুন। শুধু কর্পোরেট নিয়ে চিন্তা করলে তো হবে না। এই স্পেকট্রাম আজকে সবাই বলছে না, ভোডাফোন, জিও, আইডিয়া, এরা সবাই দাম বাড়িয়ে দিয়েছে। আরে বাড়াবে না কেন? এরা গভর্নমেন্টের কাছ থেকে লক্ষ কোটি টাকা খরচ করে এই 5G স্পেকট্রাম নিয়েছে, স্পেকট্রাম কিনেছে। তাহলে এবার তাদের যে এই যে লক্ষ কোটি টাকা গভর্নমেন্টকে দিতে হয়েছে, তাহলে সেটা উঠবে কোথা থেকে? আমাদের মতো জনগণের কাছ থেকে। আমরা যারা বোকা, আমরা বাধ্য। আমরা তো ওই প্রথমে 25 টাকা দিয়ে সিম, তারপরে 45 টাকা রিচার্জ, তারপরে 99 টাকায় হোল টাইম রিচার্জ। এখন তার ফল আমরা বুঝতে পারছি। ফ্রিতে 1 মাস, অনেকে ফ্রিতে 3 মাসও দিয়েছে। স্পেকট্রাম অত দামে কিনতে পারেনি বলে অনেক কোম্পানি মার্কেট থেকে চলে গেছে। রিলায়েন্স পারেনি, MTS পারেনি, ইউনিনর পারেনি, এরা পারেনি, কিনতে পারেনি। এদের গ্রুপ কিনেছে, ভারতী এয়ারটেল গ্রুপ, জিও, আম্বানি, এই মুকেশ আম্বানির গ্রুপ, এরা কিনেছে, এদের পয়সা আছে, কিনেছে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে এরা কিনেছে। সুতরাং সাধারণ মানুষের জন্য বাজেটে কোনো ইফেক্ট হয় বলে আমার মনে হয় না। বাজেটে ইফেক্ট হয় সরকারি কর্মচারীদের যদি ইনকাম ট্যাক্স কমায়। বেশিরভাগ ক্ষেত্রে উপকারগুলি পায় কর্পোরেট দুনিয়ার উপরে। এবার অনেকে হয়তো বলবে আরে কর্পোরেট তো দুনিয়া চালাচ্ছে। আরে গরিব খেতে পাচ্ছে না, পেটে ভাত নেই, কর্পোরেট দিয়ে গল্প শুনে কি হবে? আইটি সেক্টর ভালো হলো তো আমার কি যায় আসে, ওই মোবাইলটাই হবে। কিন্তু ওই মোবাইলটা রিচার্জটার যে অবস্থা হচ্ছে, সেটা তো অর্ধেক লোক তো রিচার্জই করতে পারবে না। যার 200-250 টাকা পার ডে ইনকাম, 7,500-8,000 টাকা মিনিমাম ওয়েজে পাচ্ছে না, তারা কি করে ফোনটা রিচার্জ করবে? আর একটা বাড়িতে 2 বা 3টে ফোন থাকলে তাদের কি অবস্থা? ভাবতে হবে সরকারকে ভাবতে হবে। বিজেপি সরকার এবছর বাজেট, এটা নির্মলা সীতারামনের 7ম বাজেট, 7 বছর উনি করলেন। বাজেটে কোনো এক্সপেকটেশন ছিল না, কারণ একই মন্ত্রী, একই মিনিস্ট্রি, একই, জানাই ছিল যে কী ধরনের বাজেট হবে।
যে বাজেটগুলো যে স্কিমগুলি আগে চলছিল সেগুলিকেই কন্টিনিউ করা হবে। নতুন করে স্কিমের মধ্যে দুই একটা ক্ষেত্র আমি দেখলাম যেসব ক্ষেত্রে হয়তো জানি না এখন পরবর্তীকালে এই কত টাকা বরাদ্দ হবে, যেমন অনেক ক্ষেত্রে রেলের ক্ষেত্রে স্কিমটাকে বাঁচিয়ে রাখার জন্য, প্রজেক্টটাকে বাঁচিয়ে রাখার জন্য 1000 টাকা স্যাংশন করে বসে থাকে। প্রজেক্টটা মরল না, কিন্তু প্রজেক্টটা হবেও না। 1000 টাকা দিয়ে কী হবে? তো এই তো পরিস্থিতি আমাদের বাজেট নিয়ে আমার অ্যানালিসিস যে সাধারণ মানুষের পক্ষে খুব একটা হিতকর হয় না। বাজেট মানুষকে হতাশা, আমার মনে হয় হতাশা, কর্পোরেটকে আশা, সাধারণ মানুষের হতাশা। সাধারণ মানুষের যদি চাল ডাল নুন তেল আলু পেঁয়াজ এইসবের দামটা যদি একটু নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণে থাকে, একটা নির্দিষ্ট ইয়েতে থাকে, তবে মনে হয় বাজেটের গুরুত্বটা বুঝতে পারে। যাই হোক, হয়তো আমার অ্যানালিসিসে আপনাদের ভালো নাও লাগতে পারে বাজেট নিয়ে, কেননা যারা বিজেপির সমর্থক তারা হয়তো আমার কথাগুলিকে ভালোভাবে নেবেন না, কিন্তু বিচার করবেন। আমি নিউট্রাল একটা বিচার করছি। আপনি নিজে যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার পয়েন্টগুলিকে বিচার করবেন যে সত্যি কি সাধারণ লোকের জন্য বাজেটের কোনো ইফেক্ট হয়। আমার তো মনে হয় না। সিগারেটের দাম বাড়ানো, টেলিভিশনের দাম কমানো, সোনা রূপার দাম কমালে অর্থনীতিতে একটু হলেও নাড়া দেয়, ঠিক আছে। বাকি লোহার দাম একটু কমেছে, সিমেন্টের দাম বেড়ে গেছে, এদিকে করলে এদিকে ব্যালেন্স। তো এই তো পরিস্থিতি। বাজেট নিয়ে আমার অ্যানালিসিস আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের সাবস্ক্রাইব, একটা সাবস্ক্রাইব আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।